করছি সেটা হচ্ছে আত্মভূতি। আত্মভূতি আত্মভূতি ইংরেজি টার্মটা অনেক বেশি সোজা, সেটা হচ্ছে ইমবাইবিশন। ইমবাইবিশন, ঠিক আছে। এখন আত্মভূতি ব্যাপারটা কি? আত্ম মানে কি সেলফ, মানে নিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। মানে কি ব্যাপারটা বলতো, ধর একটা কিছু রাখলি, সেই জিনিসটা হচ্ছে জলকে শোষণ করে নেবে, এই জিনিসটাকে বলা হয় আত্মভূতি। যেমন দেখবি একটা চকের গায়ে একটুখানি জল দিবি, সরি ফোকাস হয়নি, তাহলে একটু চকের গায়ে একটু জল দিলে সেই চকটা জলটাকে টেনে নিল, ঠিক তো? এই জিনিসটাকে বলে আত্মভূতি, ঠিক আছে। তাহলে কি এটা একটা ভৌত প্রক্রিয়া, যে ভৌত প্রক্রিয়ায় কি হচ্ছে, যে একটা ভৌত প্রক্রিয়ায় কোনো তরল কঠিন বা কলয়ের পদার্থের দ্বারা শোষিত হয়। কি হচ্ছে, একটা তরল আছে, সেটা কে শোষণ করে নিচ্ছে? কোনো কঠিন বা কলয়েড শোষণ করে নিচ্ছে। সেই পদ্ধতিটাকে বলছে আমরা আত্মভূতি বা ইমবাইবিশন। বোঝা যাচ্ছে? যেমন খুব সোজা একটা উদাহরণ দিলাম, জল একটা চকের কাছে নিয়ে এলাম বা একটা মাটির ঢেলার কাছে নিয়ে এলাম, দেখবা বা মাটিতে ফেলে দিলাম কিছুটা জল, দেখি টেনে নিচ্ছে জলটা, নাই তো? এই জিনিসটাকে বলে ইমবাইবিশন, ঠিক আছে। এখন ইমবাইবেশনের বৈশিষ্ট্য মানে কি, জিনিসটা কিভাবে হয়? প্রথমেই বললাম যে কোনো সজীব পদার্থ বা জড় পদার্থ যাই হোক না কেন, সে হচ্ছে কোনো জল বা তরল পদার্থকে শোষণ করে নিতে পারে, এটা হচ্ছে তার প্রাথমিক বৈশিষ্ট্য। 2 নম্বর আসছে অভিস্রবণ, বা তোর এদিকে ধর ব্যাপন যাই পড় তোরা, সেই জায়গাতে কিন্তু কোনো রকম কোনো আমাদের একটা ব্যাপনে লাগে না, অভিস্রবণে বেসিক্যালি একটা পর্দা লাগে, যেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা। তাহলে এখানে হচ্ছে কোনো অর্ধবেদ্য পর্দা লাগে না। লাগে কি, যখন আমি জলটা ফেলি মাটিতে তখন শোষণ হয়ে যায়, তাহলে কি অর্ধবেদ্য পর্দা প্রয়োজন হয়? প্রয়োজন হয় না। তাহলে কোনো অর্ধবেদ্য পর্দা লাগে না, ঠিক আছে। আর যারা শোষণ করে, মানে চকটা যে শোষণ করছে, তাকে কি বলবো? ইমবাইব্যান্ড। কি বলবো? যে শোষণ করছে তাকে বলবো ইমবাইব্যান্ড, BAND, ইমবাইব্যান্ড। বোঝা গেল? তাকে বলবো ইমবাইব্যান্ড। এখন আমরা আসছি যে কি হয়, ঠিক আছে। আত্মভূতির সময় জল বা তরল ইমবাইব্যান্ডের পৃষ্ঠতলে আবদ্ধ থাকে। মানে ধর এটা একটা মাটির উপরতল, সেই উপরতলে কি হচ্ছে, আমি জলের কণাগুলো ফেললাম, তাহলে জলের কণাগুলো ঢুকে এর পৃষ্ঠতলে আবদ্ধ থাকছে, ঠিক আছে। এর ফলে কি হয়, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এই সময় যে তরল, এই তরলগুলো এখানে ঢুকে গেল, তার মানে উপর এত দূর অব্দি কিন্তু তার গতিশক্তি ছিল, তারপরে এই যে টেনে ঢুকিয়ে নিল, তাহলে তার কি হলো, গতিশক্তি নেই হয়ে গেল। এত দূর অব্দি তার গতিশক্তি ছিল, এখানে এসে কিন্তু তার গতিশক্তি, নো গতিশক্তি, কাইনেটিক এনার্জি, ঠিক আছে, কোনো গতিশক্তি এখানে আর রইলো না। তাহলে কি হচ্ছে, হঠাৎ করে তার গতিশক্তি কমে যাচ্ছে। ঠিক উল্টে কি হয়, তার ফলে ওই যে গতিশক্তিটা, সেই গতিশক্তিটা কোথায় যাচ্ছে, ধ্বংস তো হয় না, সেই গতিশক্তিটা যে শোষণ করেছিল, ধর এটা মাটি বা চক, তার মধ্যে সেই গতিশক্তিটা ট্রান্সফার হয় কিসে, না তাপে। তাই যে শোষণ করে তার মধ্যে যদি আমরা তাপ নিয়ে বিচার করি, দেখতে পাবো তার কিন্তু টেম্পারেচার বেড়ে গেছে। খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ব্যাপার। কি হচ্ছে না, জল বা তরল পদার্থ যে শোষণ করছে, তার মধ্যে জল বা তরল পদার্থটা এসে তার গতিশক্তি হারিয়ে ফেলছে। যেহেতু গতিশক্তি হারিয়ে ফেলছে, সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে তাপ শক্তিতে, এবং সেই তাপ শক্তিটা কোথায় সঞ্চিত থাকছে, না যে শোষণ করেছে তার মধ্যে। তাহলে কি হচ্ছে, তার টেম্পারেচার সাময়িকভাবে বেড়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা হচ্ছে জল শোষণজনিত তাপ বলা হয়, ঠিক আছে। কি বলে এই জিনিসটাকে? জল শোষণজনিত চাপ, শোষণজনিত তাপ। তাহলে এখন প্রশ্ন দেয় যে জল শোষণজনিত তাপ কোথায় তৈরি হয়, তাহলে কোথায় তৈরি হয়? ইমবাইব্যান্ডের মধ্যে তৈরি হয়। কেন তৈরি হয়, অ্যান্সার আমরা দিতে পারব। খুব এরপরে আমরা আসছি এই আত্মভূতির গুরুত্ব, যে কেন হয় বা কেন করবো, এতে কিছু ইম্পর্টেন্স আছে। গুরুত্বর মধ্যে প্রথম পয়েন্টটা দেখ, এই যে ছোলা, মটর, এগুলো কি করি আমরা, জলে ভিজিয়ে রাখি। তাহলে কি হয়, একটা ধর ছোলার দানা এরকম জলে ভিজিয়ে দিলাম, 2 দিন পরে দেখবো তার থেকে অঙ্কুর তৈরি হয়েছে।
তাহলে সমস্ত কিছুর অঙ্কুরোদ্গমের জন্য কি দরকার, তার মধ্যে জলটা ঢোকা প্রয়োজন। তাহলে এক্ষেত্রে ইমবাইব্যান্টের কাজ কে করছে, ছোলাটা নিজে, কারণ ছোলার মধ্যে বাইরের থেকে জল ঢুকছে এবং তার ফলে কি হচ্ছে, এর অঙ্কুরোদ্গম ঘটছে। যদি এই ইমবাইব্যান্ট না হতো তাহলে কি অঙ্কুরোদ্গম ঘটতো, ঘটতো না। এখন অঙ্কুরোদ্গম না হলে গাছও তৈরি হতো না, অন্য কিছু তৈরিও হতো না। ছোলাটা আমরা চোখে দেখতে পাই তাই বলছি, কিন্তু অন্যান্য সমস্ত বীজকেই তো অঙ্কুরোদ্গত হতে হয়, তবেই তো সেখান থেকে নতুন গাছ তৈরি হয়। তাহলে একটা গাছ তৈরি হওয়ার জন্য, অঙ্কুরোদ্গমের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ ইমবাইবেশন, সেটা বোঝা যাচ্ছে, বা আত্মভূতি, এটা হচ্ছে মেন ব্যাপার। আর মূলরম দ্বারা এমনি স্বাভাবিক একটা ধর গাছ, সে তো জল শোষণ করে, কার দ্বারা জল শোষণ করে না, মূলরম দ্বারা জল শোষণ করে। এই মূলরম দ্বারা জল শোষণ যে কি পদ্ধতিতে করে বা কেন করে, কিভাবে করে, সেটা হচ্ছে কিন্তু এই ইমবাইবেশনের জন্যই জলটা শোষণ করে, মানে বাইরের থেকে ভেতরে জলটা ঢোকে। ঠিক আছে, আর কি আছে দেখবি ইমবাইবেশন, আর একটা খুব ভালো উদাহরণ দিচ্ছি। বর্ষাকালে যাদের কাঠের জানলা দরজা, তাদের দেখবে টাইট হয়ে যায় বা খোলা যায় না, প্রবলেম হয়, ফেঁপে যায়, বলে ফেঁপে গেছে কাঠ। কি হয় না, ইমবাইবেশন ঘটে। কি হয় না, বাইরে বাতাসে জলীয় বাষ্প বা দেখবি কাঠের ফাঁকে ফাঁকে বৃষ্টির ফলে জল জমে, সেই জলটা শোষণ করে নেয়, তার ফলে কি হয়, ফুলে ওঠে। আর ইমবাইবেশনের ফলে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ভেতরে জল ঢুকছে, তাই প্রত্যেকটা কোষের আকার বৃদ্ধি পায়। দেখবি একটা কুঞ্চিত ছোট্ট ছোলা জল গ্রহণ করে বেশ পুরুষ্টু বড় সড়ো হয় এবং সেখান থেকে তারপরে অঙ্কুরোদ্গম ঘটে। ঠিক আছে, এই হলো ইমবাইবেশনের একটা প্রাথমিক ধারণা। এরপরে যেটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে তোদের জলবিভব নিয়ে পড়াবো। মানে আমি তোদের পড়াচ্ছি কীরকম, পরপর পরপর যেরকম দেওয়া আছে তোদের বইয়ে সেই অনুযায়ী পরপর পরপর পড়িয়ে যাচ্ছি, যাতে তোদের পড়তে সুবিধা হয়। এবং আমি যখন এই ভিডিওটা দিচ্ছি বা যখন যেই হোক ভিডিওটা দেখবি, তখন কি করবি বলতো, তখন সাথে বইটা খুলে রাখবি, দরকার হলে ভিডিওটা পজ করবি, একটা একটা টপিক পড়বি। এই যে আমার এইটুকু হয়ে গেল ইমবাইবেশন, ইমবাইবেশনটা স্যার বললো এতটা বা দাদা বললো এটা, ঠিক আছে, তাহলে এবার ইমবাইবেশনটা দেখি, তারপরে করবো অন্যটা। ঠিক আছে, এরকম করে করে আমরা এগোবো। এরপরে আমরা আসছি জলবিভব। জলবিভব, ওয়াটার পোটেন্সিয়াল। পোটেন্সিয়াল খুব ইন্টারেস্টিং টপিক, যদি আমরা বুঝতে পারি। আর না বুঝতে পারলে বহুত বিরক্ত লাগবে, বলবো যে ভালো লাগছে না স্যার। ওয়াটার পোটেন্সিয়াল কি হয়, ওয়াটার পোটেন্সিয়াল জানার আগে আমি একটা তোমাদের কেমিস্ট্রির টপিক, এগুলো হচ্ছে বেসিক্যালি কেমিস্ট্রিটা যদি জানা থাকতো খুব ভালো হতো। আমি জানি না হয়েছে কিনা, হয়ে থাকলে তারা খুব ভালো বুঝতে পারে। রাসায়নিক বিভব বা কেমিক্যাল পোটেন্সিয়াল কাকে বলে আগে জানবো, এটার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি একে বোঝানোর জন্য বলছি কেমিক্যাল পোটেন্সিয়াল। কেমিক্যাল পোটেন্সিয়াল কি হয় বলো তো, পোটেন্সিয়াল এক মোল যে কোনো পদার্থ আছে, এক মোল অণু আছে, এক মোল মানে কি, অ্যাভোগাড্রো সংখ্যক অণু অবস্থান থাকে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু উপস্থিত থাকে এক মোলের মধ্যে। ঠিক আছে, তাহলে এই এক মোল অণুর মধ্যে যে পরিমাণ মুক্ত শক্তি থাকে, এই পৃথিবীতে সব কিছুর মধ্যেই তো শক্তি থাকে, তাহলে ওই এক মোল অণুর মধ্যে যত পরিমাণ শক্তি থাকে তাকে আমরা বলবো কেমিক্যাল পোটেন্সিয়াল বা রাসায়নিক বিভব। বোঝা গেল? এখন এই রাসায়নিক বিভব কোনো বস্তুর ঘনত্বের উপর নির্ভরশীল। বোঝা যাচ্ছে, ধর একটা 5 মোল যুক্ত, মানে একটা বস্তুর ওজন, মানে একটা বস্তুতে 5 মোল জিনিস আছে, মানে 5 মোল সংখ্যক অণু অবস্থান করছে, মানে 5 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 অণু আছে। তাহলে তার যা কেমিক্যাল পোটেন্সিয়াল হবে, যে 10 মোল, তার নিশ্চয়ই বেশি হবে। বোঝা যাচ্ছে, তাহলে যার ঘনত্ব এবং যার পরিমাণটা বেশি হবে, তার কেমিক্যাল পোটেন্সিয়াল তত বেশি হবে। ঠিক আছে, এখন জলবিভব কি স্যার, এতক্ষণ ধরে তো আপনি যেটা বকে গেলেন সেটা তো নেই সিলেবাসে, কেমিক্যাল বিভব। এটা বলার কারণ কি না, এই যে বিভব বা পোটেনশিয়ালের ধারণা দিলাম। এরপরে আমরা আসছি জলবিভব। জলবিভব জানতে গেলে কি হয়, প্রত্যেকটা দ্রবণের মধ্যে মুক্ত শক্তি থাকে, ঠিক যেমনভাবে এর মধ্যে মুক্ত শক্তি ছিল। তাহলে কি হয়, জলেরও নিশ্চয়ই নির্দিষ্ট মুক্ত শক্তি থাকছে, তাহলে সেই মুক্ত শক্তির উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় জলের উপর চলাচল করে যেটা, সেটাকে বলবো জলবিভব। তাহলে কি
না একটা ধরো অর্থভেদ্য পর্দা, অর্থভেদ্য পর্দা, তার দ্বারা দুটো দ্রবণকে আলাদা করা আছে। এদিকে একটা দ্রবণ আছে, এদিকে একটা দ্রবণ আছে। এখন এই দুটো দ্রবণের মধ্যে কি আছে, দ্রাব এবং দ্রাবক আছে, তাই দুটো দ্রবণের মধ্যেই কিছু ফ্রি এনার্জি বা মুক্ত শক্তি আছে, ফ্রি এনার্জি অবস্থান করছে। এবং ফ্রি এনার্জি নিশ্চয়ই মানে অবভিয়াসলি দ্রবণের মধ্যে জল চলাচল কখন হয়, যখন হচ্ছে একটার বেশি থাকে একটার কম থাকে। এতক্ষণ অবধি আমরা কিসে নিয়ে আলোচনা করেছিলাম, যার ঘনত্ব বেশি ঘনত্ব কম, যার ঘনত্ব বেশি তার মানে ব্যাপনের ক্ষেত্রে বলেছিলাম, ব্যাপনের ক্ষেত্রে কম থেকে বেশির দিকে চলে যায়, কিন্তু অভিস্রবণে কম থেকে বেশিতে হয়, সেটা পরে আসছি আমি আবার, যদিও আমি আগে রেচনের সময় সবটাই অভিস্রবণটা বুঝিয়েছিলাম। এনিওয়ে আমি আবার বোঝাবো। এরপরে কি আসছে, এখন আমরা কি দিয়ে এটাকে আলোচনা করব, ফ্রি এনার্জি দ্বারা। তাহলে যে দ্রবণের ফ্রি এনার্জি বেশি, একটা ধরনের ধরলাম ফ্রি এনার্জি বেশি, বেশিকে আমরা আপার কেস দিয়ে এরকম, আর এর ফ্রি এনার্জি কম, তাহলে ফ্রি এনার্জির তারতম্য হচ্ছে। এই ফ্রি এনার্জির তারতম্য যখনই হচ্ছে তখনই কি হচ্ছে, জলবিভব তৈরি হচ্ছে। ফ্রি এনার্জির পার্থক্যর ফলে জলবিভব বা ওয়াটার পোটেনশিয়াল তৈরি হচ্ছে, এবং তার ফলে এক জায়গার থেকে বা যেখানে বেশি আছে সেই বেশি ফ্রি এনার্জির থেকে কম ফ্রি এনার্জির দিকে ওয়াটার মলিকুলগুলো চলাচল করতে পারে। তাহলে কি এটা ঘুরিয়ে ন্যাক দেখানো। এতক্ষণ ধরে ঘনত্ব টনত্ব নিয়ে বলছিলাম, এখন কি নিয়ে আলোচনা করে বলবো আমরা, হিসাবটা বলবো ফ্রি এনার্জি। তাহলে দেখো, অর্ধপাদ্য পর্দার মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু অবভিয়াসলি অভিস্রবণ, ঠিক আছে, ব্যাপন ট্যাপনে কিন্তু হবে না। অভিস্রবণ প্রক্রিয়াতে কি হচ্ছে, জলের চলাচল যদি হয় তাহলে কি হয় না, বিশুদ্ধ জলের মুক্ত শক্তি এবং দ্রবণের জলের মুক্ত শক্তির প্রভেদের উপর নির্ভরশীল হয়, এই বিভবকেই বলে জলবিভব। জিনিসটা হয়তো তোমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, এখন আরও ভালো করে যদি বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বইয়ের বাইরে গিয়ে বোঝানোর চেষ্টা করছি। কীরকম জিনিসটা হয় জানো তো, জলবিভব জানতে গেলে তোমাকে আগে জানতে হবে বিশুদ্ধ এবং অশুদ্ধ জিনিস। ধরলাম একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা দুটোকে আলাদা করা আছে, এদিকে আছে বিশুদ্ধ জল, শুধু জল মানে কোনো দ্রাব মেশানো নেই, আর এখানে আছে দ্রাব প্লাস দ্রাবক, ঠিক আছে। এখন বিশুদ্ধ জলের একটা পোটেনশিয়াল কেমিক্যাল এনার্জি আছে, সরি এনার্জিয়াল পোটেনশিয়ালিটি আছে, বা মুক্ত এনার্জি যেটাকে বলে ফ্রি এনার্জি আছে, তাই তো, ফ্রি এনার্জি আছে। এখন তুমি আমাকে বলো একটা লোহার রড, সেটা পিওর লোহা দ্বারা তৈরি, তাহলে তার লংজিভিটি বেশি হবে, না একটা লোহার তাসে কিছু অন্য উল্টাপাল্টা জিনিস খাদে মেশানো আছে তার লংজিভিটি বেশি হবে? অবভিয়াসলি যে পিওর লোহা দিয়ে তৈরি হয়েছে তার লংজিভিটি বেশি হবে। ঠিক একইভাবে এখানে কি আছে, বিশুদ্ধ জল অবস্থান করছে, তাহলে বিশুদ্ধ জলের ফ্রি এনার্জি, আর এখানে কি আছে, জলের সাথে হয়তো আরও চিনি মিশে আছে, তাহলে দুটো মিশে আছে, তাহলে এখানের মধ্যে কি অশুদ্ধি ঢুকে গেছে, পিওর জল নয়, তাহলে এর ফ্রি এনার্জি কি হবে, কম হবে। তাহলে এর উপর ভিত্তি করে এই যে ফ্রি এনার্জি কমছে, এই ফ্রি এনার্জির উপর ভিত্তি করে চলাচল হচ্ছে, মানে জলের চলাচল ঘটছে, মানে যে এদিক থেকে এদিকে যাবে, তাকে বলবো আমরা জলবিভবর একটা কনসেপ্ট। বোঝা গেল? এখন আমরা আসছি জলবিভবকে কি দ্বারা প্রকাশ করি। জলবিভবকে সহজে প্রকাশ করার জন্য আমরা এরকম একটা ত্রিশূলের মতো চিহ্ন আঁকি, যেটাকে বলে সাই চিহ্ন। কি বলে? সাই। সাই দ্বারা প্রকাশ করা হয়। এখন জলবিভব মানে কি, দুটো দ্রবণের মধ্যে ফ্রি এনার্জির পার্থক্য। একটু আগেই বললাম, বিশুদ্ধ জল এবং অন্যর মধ্যে যদি ধরি বা দুটো আলাদা দ্রবণ ধরি, তাহলে তাদের এনার্জির পার্থক্যটা হচ্ছে জলবিভব। তাহলে ধরলাম একটা দ্রবণ এ, তার সাই হচ্ছে সাই এ, একটা দ্রবণ বি, তার সাই তার ফ্রি এনার্জি হচ্ছে সাই বি। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে টোটাল জলবিভব কি হচ্ছে, ডেল্টা সাই, ডেল্টা মানে খুব ক্ষুদ্র চেঞ্জ হয়, সমান, তাহলে যদি এটা বেশি হয় এটা যদি কম হয়, তাহলে সাই এ মাইনাস সাই বি। বোঝা গেল? খুব সোজা, কিন্তু বেশি মানে যেটা বেশি আছে তার থেকে কমটা বিয়োগ দেবো, যেটা হচ্ছে সেটাই হচ্ছে জলবিভবের পরিবর্তন। এখন একে জলবিভবকে কি দ্বারা প্রকাশ করা হয়? জলবিভবের একক হচ্ছে বার। চাপের একক যেরকম হয় না বার,
এটাও হচ্ছে বার, বা তুমি পাউন্ড পার মিটার স্কোয়ার বা বায়ুমণ্ডলীয় চাপ হিসাবে ব্যবহার করতে পারো, যে যেটাকে ইউজ করে, তবে বারটাই সব থেকে বেশি প্রচলিত। ঠিক আছে, বোঝা গেল। এখন হচ্ছে বিশুদ্ধ জল, মানে বিশুদ্ধ জলের ক্ষেত্রে সবসময় এই সায়ের মান হয় 0, মোস্ট ইম্পর্টেন্ট, স্টার্ট মার্ক দেবে। বিশুদ্ধ জলের ক্ষেত্রে কিন্তু এই সায়ের মান হয় 0, বোঝা গেল। এখন যতই এরপরে হচ্ছে এই বিশুদ্ধ জল থেকে আমি কি তৈরি করব না, দ্রবণ তৈরি করব। দ্রবণ তৈরি করব মানে কি, এর সাথে কিছু অন্য কিছু মেশাবো। যেই অন্য কিছু মেশাচ্ছি তাহলে কি হচ্ছে, তার ফ্রি এনার্জি বাড়বে না কমবে? অবশ্যই তার ফ্রি এনার্জি কমবে। তাহলে ধরো একটা দ্রবণ তৈরি করেছি, তাহলে তার ফ্রি এনার্জি কমলে অলরেডি বিশুদ্ধ জলের তো 0, তাহলে এর কত হবে, নেগেটিভে রান করবে নিশ্চয়ই, বুঝতে পারা যাচ্ছে? তাহলে এর নেগেটিভে রান করবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে জলবিভব কি কোশ্চেন দিতে পারে, জলবিভবকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা যায় এবং জলবিভবের একক কি, এগুলো সম্পর্কে যদি দেয়, আশা করি জলবিভব সম্পর্কে আমরা একটুখানি লিখতে পারব। ঠিক আছে, এখন আমরা আসছি এই জলবিভবের ফলে কি হয় না, আমাদের শরীরে বা অন্যান্য জায়গাতে কি হয়, জল ঢোকে। ঠিক আছে, এবং জল ঢোকে চাপ সৃষ্টি করে, এবং সেখান থেকে আমাদের পরবর্তীকালে অসমোটিক প্রেসার, অসমোটিক ঘনত্ব, এগুলো সম্পর্কে বা টার্জার ডেন্সিটি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি, এতটুকু আগে জেনে রাখো। ঠিক আছে, এরপরে আমরা আসছি এই জলবিভবের উপাদান। এই জলবিভবের উপাদান মানে কি কি বিষয়ের উপর জলবিভব নির্ভর করে, কি কি বিষয়ের উপর নির্ভর করতে পারে। খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, প্রথমে আসছি আমরা 3টি জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে ম্যাট্রিক বিভব। কি বিভব? ম্যাট্রিক বিভব, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সাই এম দ্বারা প্রকাশ করা হয়। এখন ম্যাট্রিক বিভব কথাটার অর্থ হলো, ওই যে কোনো একটা বস্তু তার পৃষ্ঠতলে যে পরিমাণ জিনিস শোষণ করতে পারে তাকে বলবো আমরা ম্যাট্রিক বিভব। এখন অভিস্রবণের ক্ষেত্রে শোষণ জিনিসটা কিন্তু কাজ করে না, তাই আমরা এটাকে টেন্স টু 0 ধরে নিতে পারি। কাজ করে না বলে মোটামুটিভাবে খুব কম কাজ করে, তাই এটাকে আমি 0 ধরে নিতে পারি। তাই ম্যাট্রিক্স বিভব কিন্তু খুব একটা বেশি আমাদের কাজে লাগবে না। এরপরে আমরা আসছি চাপ বিভব। কি বিভব না, চাপ বিভব। তাহলে চাপ বিভবকে কি দ্বারা প্রকাশ করবো, চাপকে ইংরেজিতে কি বলে, প্রেসার। তাহলে সাই পি দ্বারা প্রকাশ করব, এখন এটা কি হচ্ছে, যখন এই তো ম্যাট্রিক্স বিভব মানে কি, যার বেশি তার থেকে কমের দিকে জল ঢুকবে, এটা তো অভিস্রবণ প্রক্রিয়া। তাহলে বেশির থেকে কমের দিকে জল ঢুকছে, যার শরীরে জল ঢুকছে তার শরীরে তাহলে কি হচ্ছে, অভিস্রবণ চাপটাকে বৃদ্ধি করছে, তাহলে চাপটা বাড়ছে, সেটাকেই আমরা বলবো জলবিভব। ঠিক আছে, এখন এই জলবিভব অনেক ধরনের হতে পারে। যদি তার মানে কি শরীরের মধ্যে জল ঢুকছে, তাহলে কি রসটা বাড়ছে, এই রসস্ফীতি, তাকে বলে রসস্ফীতি চাপ। কি বলে, রস যেহেতু বাড়ে তাকে বলে রসস্ফীতি চাপ। আমি আসবো রসস্ফীতি চাপ, বা তাকে বলে টার্গার প্রেসার বা টিপি বলা যেতে পারে। ঠিক আছে, টার্গার প্রেসার শর্টে চলে আসছে। আর একটা আছে তোর হচ্ছে, ধর একটা সেল, সেই সেলের মধ্যে জল ঢুকেছে, তাহলে এর ভেতরে চাপটা বেড়েছে, কারণ এই ভেতরটা কি করছে, কোষ প্রাচীরকে চাপ দিচ্ছে। তাহলে উল্টে কোষ প্রাচীরও কি করছে, কোষ প্রাচীর প্রোটোপ্লাজমের উপর একটা বিপরীতমুখী চাপ তৈরি করবে, কোষ প্রাচীরও বিপরীতমুখী একটা চাপ তৈরি হচ্ছে। এই চাপকে আমরা বলবো কোষ প্রাচীর চাপ বা সেল ওয়াল প্রেসার। অত সব না জানলেও চলবে, জাস্ট একটু জেনে রাখ যে চাপটা কিভাবে তৈরি হয়, কত রকম চাপ। কিছুই না, জলটা যখন ঢুকছে তার একটা সেলের মধ্যে, তাহলে সেই সেলের মধ্যে একটা চাপ ক্রিয়েট হচ্ছে, আর তার বিরুদ্ধে কোষ প্রাচীর একটা চাপ দিচ্ছে, কারণ কোষ প্রাচীরটা যদি না চাপ দিত তাহলে ফেটে বেরিয়ে যেত। ঠিক আছে, তাহলে এইরকম দুটো পরস্পরের বিরোধী একটা চাপ তৈরি করছে। ঠিক আছে, তাহলে একটা গেল ম্যাট্রিক বিভব, একটা হলো চাপ বিভব। আরেকটা আছে দ্রাব বিভব বা সলিউট পটেনশিয়াল, বা একে অসমোটিক চাপও বলে। কি বলে, অসমোটিক চাপটা কোনো কোষে দ্রাব্য এবং দ্রাবক দুটোই উপস্থিত থাকে, তাহলে দ্রাবের উপস্থিতির ফলে যে চাপ
তৈরি হয় তাকে বলে অসমোটিক চাপ। ঠিক আছে, আমি আরো ডিটেলে যাব পরে যে অসমোটিক চাপটা কি, এইটুকু শুধু জেনে রাখো। একে দ্রাব বিভবও বলে, কেন না দ্রাবর উপর নির্ভর করে তো অসমোটিক চাপটা তৈরি হচ্ছে বলে একে দ্রাব বিভবও বলে। কি বলে? একে দ্রাব বিভবও বলে। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখে নিও, এই জায়গাটা খুব ইম্পর্টেন্টও বটে, মানে ইন দ্য সেন্স বোঝার জন্য ইম্পর্টেন্ট। এইচএসে দেয় না কোশ্চেন, মানে এইচএসে সেই রকম ভাবে কোশ্চেন দেয় না, এরপর বদমাইশি তো করছে প্রতি বছর, সেই জন্য পড়িয়ে দেওয়া উচিত বলে মনে হয়। তাহলে জলবিভব হচ্ছে এই তিনটের যোগফল। তাহলে আমি লিখতে পারি যে সাই সমান সাই এম মানে ম্যাট্রিক বিভব প্লাস সাই পি, আর এই অসমোটিক বিভবটাকে না সাই এস দ্বারা প্রকাশ করা হয়। সলিউট বলেছিলাম না, দ্রাব বিভব, তাই এস দ্বারা প্লাস সাই এস লিখতে পারি আমরা, অবশ্যই পারি। এখন কি হচ্ছে, আমি এটা কি বলেছিলাম, টেন্স টু 0 বলেছিলাম, তাই এটাকে আমি বাদ দিতে পারি। ঠিক আছে, তাহলে সাই সমান বেসিক্যালি কি সাই পি প্লাস সাই এস, বোঝা গেল? তাহলে এর দ্বারা কিন্তু আমরা পেয়ে গেলাম সাই। তাহলে সাইয়ের মান যদি বার করতে বলে কোনো একটা দ্রবণের, কি করে বের করব না, সেই দ্রবণের চাপ বিভব কত বা অভিস্রবণ চাপ বিভব কত আর কত অভিস্রবণ বিভব কত, এটা মানে তো দ্রাব বিভব মানে অসমোটিক বিভব, এই দুটো যদি আমরা জেনে যাই এবং এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা সাইয়ের মান পেয়ে যাব। বোঝা গেল? আমরা আরেক রকম ভাবে এটাকে লিখতে পারি যে এই, এটা কি বললাম, তাহলে এটাকে আমি সহজেই লিখে নিতে পারি চাপ বিভব প্লাস দ্রাব বিভব বা অসমোটিক বিভব, অসমোটিক বিভব। ঠিক আছে, এইটুকু জানলেই আমাদের মোটামুটি ভাবে এই জল বিভব কি সেটা সম্পর্কে জানা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটাতে এতটুকু দিয়ে থাকবো। নেক্সট ভিডিওতে আমরা অভিস্রবণ সম্পর্কে বা অভিস্রবণ কি বা অভিস্রবণ সম্পর্কে আরো ইন ডিটেইলিং আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে।